চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টাকে কবিতা লিখতে বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংস্কারের এখন যে অবস্থা, আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি একটি কবিতাই লিখে ফেলেন। হে সংস্কার, তোমাকে পাওয়ার জন্য আর কত আলোচনা করিলে, আর কত খানা পিনা খাইলে সংস্কার পাওয়া হবে। সেই সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের নিয়ত কি এমন প্রশ্নও তুলেছেন তিনি জানান, কমিশনের সব প্রস্তাব মেনে নিতে হবে, এই যদি হয় নিয়ত, তাহলে ঐক্যমত্য হবে কি। আমরা দেখছি জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছে, বৈঠকের পর বৈঠক হচ্ছে, কিন্তু ঐক্যমত্য কতদূর? এই প্রসঙ্গে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আরএল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা স্টুডিওতে আমার মুখোমুখি হয়েছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি আমি শুরুতেই বলছিলাম যে সংস্কার নিয়ে এবার কবিতা লেখার আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, জানতে চাই এটি কি হতাশা থেকেই বলা? ধন্যবাদ আপনাকে। হতাশা থেকেও হতে পারে, প্রত্যাশা থেকেও হতে পারে, কিন্তু আমরা যেটা খেয়াল করছি দৃশ্যত, সেটা হচ্ছে যে একটা অসহিষ্ণুতা, অবিশ্বাস, অনাস্থা বা ধৈর্যচ্যুতি যেটাকে বলে, সেটার একটা প্রকাশ তিনি তার মতো করে ঘটিয়েছেন। কবিতার শিরোনাম বলে দিয়েছেন, কিভাবে লিখবেন দুই এক লাইনে বলে দিয়েছেন, হয়তো রসিকতার ছলে সেটা বলেছেন। কিন্তু বিএনপির এই জায়গাতে একটু বিরক্ত হওয়ার কারণ আছে। বৈঠক বৈঠক শব্দটার মধ্যে ঠকের একটা বিষয় আছে, তো ঠক থাকলে আবার জিতেরও বিষয় আছে। তো যে বৈঠকগুলো চলছে ঐকমত্য কমিশনের সাথে, এই ক্ষেত্রে সম্ভবত কারো খুব ঠকার সুযোগ নেই বা কারো খুব জেতারও সুযোগ নেই, বিষয় অনেকটা দৃশ্যমান। এর আগেও সালাউদ্দিন আহমদ বলেছেন যে বৈঠকে আসলে খানাপিনা বেশি হচ্ছে, খানাপিনা বেশি হচ্ছে, তিনি তার প্রকাশভঙ্গিটা এইভাবে ঘটাচ্ছেন। তো ওগুলো আবার খুব একটা শুনতে, খুব আমরা যারা অন্তত তৃতীয় একটা অবস্থানে আছি তাদের কাছে খুব শোভনীয় লাগে না। কার সাথে আমি ব্যবহার করছি এই শব্দগুলো, কারণ যিনি এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি নিজেও একজন নির্যাতিত। আবার যিনি বলছেন সালাউদ্দিন আহমেদ, তিনিও চরম নির্যাতিত। এইরকম সময়ে তারা যখন পরস্পরের বিরুদ্ধে এ ধরনের কথা বলেন বা শব্দ উচ্চারণ করেন, ওগুলো কিন্তু মানুষকে কষ্ট দেয় যে তারা কি নিপীড়নের কথা ভুলে গেছেন। এখন মাত্র 1 বছরও হয়নি, অর্থাৎ 10 মাস চলছে। এই 10 মাসে এই ধরনের ভাষাটা খুব একটা সুন্দর নয়। তবে বিএনপির মেসেজটা পরিষ্কার। সালাউদ্দিন আহমেদ হয়তো কিছু তার মতো করে বলছেন, অন্যরাও বলছেন, কেউ আরও নরম কোমলভাবে বলছেন, কেউ আবার একটু শক্তভাবে বলছেন। তো একটা বৈঠক তো লন্ডনে হয়েছিল, ওই বৈঠকের পর আমরা আশা করেছিলাম পরবর্তী বৈঠক যেগুলো, অর্থাৎ দেশে যে বৈঠকগুলো হয়, ওগুলো একটু কমে আসবে হয়তো। কিন্তু আমরা খেয়াল করলাম যে না, আবারও কিন্তু দিন 2-1 অথবা 3 দিন বড় জোর একটু সহিষ্ণুতা খেয়াল করা গেছে। এই ধরনের খোঁচা দেয়া কথা ছিল না বা আক্রমণাত্মক কথা ছিল না। গত কয়েকদিন আবার আমরা খেয়াল করলাম পরস্পরের প্রতি শ্রদ্ধা বলেন, সম্মান বলেন, আস্থা বলেন, ওখানে একটা ঘাটতি। তো যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, অর্থাৎ প্রধান উপদেষ্টা, তিনি আবার যে কোনো বিষয়ে কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছেন না, একটু চুপে থাকছেন। এটা হয়তো ওনার অনেকটা বৈশিষ্ট্যের মতো। কিন্তু এখানে ঐকমত্য কথাটা এত বেশি উচ্চারণ হতে হতে বা সংস্কার কথাটাও বেশি বেশি উচ্চারণের কারণে এগুলোর অর্থ কিছুটা কিন্তু হারিয়ে যাচ্ছে। এবং জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন যে সবাইকে কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে, এই যদি হয় নিয়ত, তাহলে কি ঐকমত্য হবে? কমিশনের তরফ থেকে সংস্কারের প্রস্তাবগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে কি? কিছুটা তো অবশ্যই, নমুনায় তো তাই মনে হচ্ছে। আপনার একটা মত আছে, আপনি কমিশনের প্রধান, আপনি আমাকে বলছেন আপনার মতটা যেন আমি মেনে নেই। সোজা বাংলা কথাটা কিন্তু তাই। আমারও তো একটা মত থাকতে পারে। যদি আমার মত আর আপনার মত কাছাকাছি আসে বা মধ্যবর্তী অবস্থানে আসে, তখন বোধহয় এটা আবিধানিকভাবে একমত হওয়া বা ঐকমত্য হওয়া বলা চলে। কিন্তু আমি একটা মত চাপিয়ে দিলাম, আপনি শুধু এটা রাজি হবেন, এটা মেনে নেবেন, ওটাকে বোধহয় খুব একটা ঐকমত্য বলে না। তো সেই দিক থেকে বিএনপি যেটা বলছে, নিয়তের যে প্রশ্ন তুলছে, স্বাভাবিকভাবে তাদের জায়গা থেকে তো নিয়ত নিয়ে প্রশ্ন আসবে, লক্ষ্য নিয়ে প্রশ্ন আসবে, উদ্দেশ্য কি আসলে। শুধু ঐকমত্য কমিশনের কথাটাই আমরা মেনে নেব, এরকমটা তো কাঙ্ক্ষিত নয়। কারণ বিএনপি এই জায়গায় কিন্তু বলার একটা সুযোগ আছে যে যে সংস্কারের কথা বলছেন, আমরা তো ওইটা দিয়েই দিয়েছি 31 দফা, আমরা আর এই নিয়ে কথাই বলবো না। যদি না এরকমটা বলে ফেলে, তারা কিন্তু তা বলছে না। কিছু কঠিন কথা বলছে, কিছু শক্ত কথা বলছে, আবার কিন্তু সহনশীলতার পরিচয়ও দিচ্ছে, বিশালতার পরিচয়ও দিচ্ছে। বিশেষ করে একটা তো না বললেই নয়, বিএনপি যেটা রাজি হয়েছে বা সায় দিয়েছে যে পরপর 2 দফায় অথবা 10 বছর প্রধানমন্ত্রীর কেউ থাকতে পারবেন না,
বিএনপির জায়গা থেকে বিএনপি যদি এরকমটি বলে বসতো যে যারা নির্বাচনে বারবার পরাজিত হন অথবা জামানত হারান তারা নির্বাচনে করতে পারবেন না, বিএনপি কিন্তু ওই দুষ্টামিটা করেনি। কিন্তু প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতর বিষয়ে কিন্তু বিএনপির তরফ থেকে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এনসিসি গঠন না হলে। জি, এনসিসি এখানে একটা ফ্যাক্টর, অবশ্যই একটা সাবজেক্ট। তো এনসিপি কি চায় তাদের এখনো নিবন্ধন কিন্তু হয়নি। তারা আদরের, তাদের সাফল্য কামনা করি, বিএনপি থেকেও তাদের সিনিয়র নেতারা তাদের সাফল্য কামনা করছেন, মধ্যবর্তীরা আবার একটু কড়া ভাষায় কথা বলছেন। তো এনসিপি নেতারা যে ভাষায় কথা বলে মাঝে মধ্যে বিএনপি নেতাদের সাথে, সমান্তরালে বিএনপিও যেভাবে কটাক্ষ করে, এটাও কিন্তু মানুষকে কষ্ট দেয়। কোন মানুষকে? আওয়ামী লীগের মানুষকে নয়, ওই মানুষকে, ওই মানুষদের যারা 5 আগস্টে অত্যন্ত উচ্ছ্বসিত বা যারা কামনা করেছিল ওই ফ্যাসিস্ট অথবা ওই স্বৈরাচারী সরকারের একটি পতন, তাদেরকে এখনো দগদগে ঘায়ের মতো কাঁদায় যে মাত্র 10টি মাস হলো না, আপনারা কোন ভাষায় কথা বলছেন পরস্পরের বিরুদ্ধে। আবার ঐকমত্য কমিশন অথবা সরকারে যারা আছেন তারাও অনেকটা হুকুম জারির মতো কিছু আচরণ করছেন, যে কারণে বিএনপির থেকে একটু ছড়া বা কবিতা বাতলে দেওয়া হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল। দর্শক জানিয়ে রাখতে চাই আরো একজন অতিথি ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং আপনাকে ছাড়া আমরা কিছুটা অনুষ্ঠান এগিয়ে দিয়েছি। জানিয়ে রাখতে চাই আজকের আলোচনার শিরোনাম বৈঠকের পর বৈঠক, ঐকমত্য কতদূর। আমরা দেখলাম যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টাকে কবিতা লিখতে বলেছেন। তিনি বলেছেন যে হে সংস্কার, তোমাকে পাওয়ার জন্য আর কতবার আলোচনা করিলে, খানা পিনা খাইলে সংস্কার পাওয়া হবে। বিএনপি কি সংস্কার কমিশনের যে কার্যক্রম চলছে এখন, জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে যে দফায় দফায় বৈঠক করছে, তাদের কার্যক্রমে কিছুটা আশা হতো? না, আশা হতো না। এটাই ডেমোক্রেসির সিস্টেম, গণতন্ত্রের যেটা আলোচনা হবে, দ্বিমত হবে, বহুমত হবে, আবার ঐকমত হবে। এটা গণতন্ত্রের সৌন্দর্য। আমরা একটা গণতান্ত্রিক সমাজের জন্যই তো লড়াই করছি। তবে হ্যাঁ, কিছু ব্যত্যয় আমরা এই যে সংস্কার নিয়ে যে আলোচনা, এই আলোচনা শেষ কোথায় বা এর সমাপ্তি কি বা এর পরিণতি কি, এটা তো আসলে কেউ জানে না। এই ঐকমত্য কমিশন তারা নিজেরা যদি একটা তাদের ক্ষমতা, তাদের বিবেক দিয়ে সব আলোচনা শেষে একটা সিদ্ধান্ত নিব, সেটা এক ব্যাপার। প্রধান উপদেষ্টা একসময় বলেছিলেন যে আমরা সবার মতামত নেব, মতামত নিয়ে যে বিষয়গুলো ঐকমত্য হবে সেইগুলো আমরা একটা চার্টার তৈরি করব, বাকিগুলা আমরা পরবর্তী সময়ের জন্য আমরা ছেড়ে দেবো। সেটা একটা পথ ছিল। এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট না। আচ্ছা, ধরে নেওয়া যাক যে কোনো একটা সংস্কারে বা অনেক সংস্কারে কোনো রাজনৈতিক দল একমত হলো না, বা বিএনপিও যদি অন্য কোনো রাজনৈতিক দল একমত হলো না, তো কি হবে? ঐকমত্য তো সব বিষয় হয় না, হওয়া যায় না। অনেকগুলো রাজনৈতিক দল, প্রত্যেকের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা অবস্থা। তো মৌলিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি মনে করি অনেকগুলো বেশি অ্যাসিপ্ট হয়ে গেছে, অনেকগুলো বিষয়। ফার্স্ট অফ অল, আপনি যদি বলেন যে কেয়ারটেকারের গভর্নমেন্ট, এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি বা করছি, আমি মনে করি বাংলাদেশে আপনি যে কাঙ্ক্ষিত সংস্কারের কথা বলছেন, এই ধারাবাহিকতা যদি রক্ষা করা যায় 5টা নির্বাচনে অন্তত, আপনি দেখবেন যে আপনি যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কার রাজনৈতিক দলগুলো, সরকারগুলো অনেকগুলোই করতে বাধ্য হবে। এবং এটাই সবচেয়ে বড় সংস্কার। পাশাপাশি যে মোস্তফা কামাল ভাই যেটা বললো, যে বিএনপির মতো রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাওয়ার ইচ্ছা পোষণ করে, বেশ কয়েকবার ক্ষমতায় ছিল, তাদেরকে এবং তাদের নেতা তারেক রহমান, তার বয়স, বাস্তবতা, এই সব বিবেচনার পরেও 10 বছরের বেশি বা 2 টার্মের বেশি আপনি ক্ষমতায় যেতে দিবেন না। হ্যাঁ, যেতে পারবে না। হ্যাঁ, ওয়েস্টার্ন সিস্টেম, আমেরিকান সিস্টেম যেটা আপনি করছেন, তো এটাও তো বিএনপি মেনে নিল। হ্যাঁ, কোনো একটা শর্তে মেনে নিয়েছে যেটা আপনি বলছেন, কিন্তু এটা বিএনপির মতো রাজনৈতিক দল এখন এনসিপিতে তারা কবে নির্বাচিত হবে, কবে তারা প্রধানমন্ত্রী হবে একবার, বা আবার দ্বিতীয়বারও হবে, এই চিন্তা তো তাদের নাই। অন্য কোনো রাজনৈতিক দলের বাংলাদেশের বাস্তবতা নাই। আপনি রাতারাতি যদি সব সংস্কার এক সুইচ দিলে হয়ে যেত, ভালো, অসুবিধা নাই। আমাদের সমাজ বাস্তবতা, আমাদের রাজনৈতিক কন্ডিশন, আমাদের মানসিকতা, আপনি কি সব, আমরা কি এক জায়গায় চলে গেছি? আপনি যে সব সংস্কারের কথা বলছেন, বিএনপি দেখেন এতবার আলোচনায় গেছে, এই যে বিএনপি এই যে মানে এই 2 টার্মের বেশি, এটা কিন্তু আমাদের ছিল না, আমাদের 31 দফায় ছিল না, বা আমরা এটা মানিনি। কি কারণে মেনেছি? যে ঠিক আছে, আলোচনা হচ্ছে দেশের স্বার্থে, গণগণের স্বার্থে, আমরা এই জায়গাটা ছাড় দিয়েছি। বিএনপির জায়গা থেকে, আপনাকে বিএনপির জায়গা থেকে চিন্তা করতে হবে, সেখানে আমরা ছাড় দিয়েছি। তারপরেও যদি আপনি দুর্বলতা মনে করেন, সমস্ত কিছু আপনার শর্ত মেনে নিতে হবে, সব কিছু হয়ে যাবে, এটা কাঙ্ক্ষিত না। আপনার আমি বলছি না, নিয়ত পরে বলছি। আমার 70 অনুচ্ছেদ,
প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক কমিশন, জুডিশিয়াল কমিশন, এই যে সব বিষয়ে কিন্তু বিএনপি একমত। দুই একটা বিষয় একমত না, উচ্চ কক্ষ হবে সেই বিষয়ে একমত, গঠন প্রণালী হবে সেটা নিয়ে হয়তো দ্বিমত আছে। নারী আসন 100 সেই বিষয়ে একমত। 712টার মধ্যে 682টা না 93টা বিএনপি একমত হয়েছে। তারপরে আপনি একটা নেতিবাচক প্রশ্ন, বিএনপি নাকি সংস্কার মানে না, সংস্কার চায় না। এটা খুবই দুর্ভাগ্যজনক। এর চাইতে বরং আপনি বলে দেন যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, বলে দেন, এটাও একটা শর্ত দিয়ে দেন। আর সেখানে আমার আপনার কাছে প্রশ্ন, যে জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত কি এমন প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা শুনছিলাম যে ঐকমত্যের দ্বার প্রান্তে আমরা, সেই সময় এসে আসলে কমিশনের নিয়ত নিয়ে কেন প্রশ্ন তুলছে বিএনপি? নিশ্চয়ই কারণ আছে। তারা আলোচনা, সালাউদ্দিন আহমেদ সাহেব উনি বারবার আলোচনায় যাচ্ছেন, এই বিষয়গুলো একটা চূড়ান্ত কোনো একটা এখন পর্যন্ত উনি আনতে পারেননি, চূড়ান্ত বা একটা প্যাচ আপ করতে পারেননি, বা একটা এর একটা সমাপ্তি করতে পারলেন না এখন পর্যন্ত। এখন পর্যন্ত আলোচনা চালিয়েই যাচ্ছেন। হ্যাঁ, কতগুলা রাজনৈতিক দল যাদের কোনো গণভিত্তি নাই, তার কথা মতো আপনি মানে বিএনপির মতো রাজনৈতিক দলকে মেলাইন করবার চেষ্টা করছেন বারবার। হ্যাঁ, দাবি একটার পর একটা তুলছেন, তো এগুলো তো তুলতেই পারে, এগুলো নির্বাচন প্রলম্বিত করার ছলনা। হ্যাঁ, নির্বাচন যাতে না হয়, আর আপনি না মানলে, কেউ তো বলেইছে এই দাবি না মানলে নির্বাচন আমরা যাব না, আমরা হতে দেব না, মামাবাড়ির আবদার। হ্যাঁ, এই আবদার দেখেন, বাংলাদেশ বিএনপি একটা 2001 সালের পর থেকে একটা ভালো নির্বাচন পাইনি, বিএনপির মতো রাজনৈতিক দল 2001 সালের পর থেকে এখনো সেই নির্বাচন নিয়ে 9-6 তাল বাহানা বিএনপিকে আবার মানে এই দেখানো হচ্ছে, মানে হাইকোর্ট দেখানো হচ্ছে, আপনাকে সংস্কার শেখানো হচ্ছে, এইটা মানতে হবে, ওইটা যাইতে হবে, এইটা না হলে যাবে না। তো কি এখন এটার কোনো কি সমাপ্তি? ওই যে বললাম না, এক বাক্যে বলে দিলেই হয় যে নির্বাচনও প্রয়োজন নাই, বা নির্বাচন হইলেও বিএনপির দরকার নাই, আর বিএনপি আপনি ক্ষমতায়ও যাবে, আপনি না মানে কি বলে নখর দন্তর হাত পা সব আপনি বেঁধে দিবেন। হ্যাঁ, তাহলে বিএনপি যে যদি সৎ নিয়তে শাসন করতে চায়, একটা গণতান্ত্রিক কাঠামো রূপান্তর চায়, সমাজ বাস্তবতায়, সেই ক্ষেত্রে তো সরকারকে কিছু অ্যাক্ট করতে হয়, সেই অ্যাক্ট করবারও তো কোনো সুযোগ আপনি রাখছেন না। তাহলে এই শাসন ক্ষমতা গ্রহণ করে লাভই বা কি হবে বিএনপির? এরকম শহীদুল ইসলাম বাবুল, আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার বিষয়ে বিএনপির জায়গা থেকে চিন্তা করলে বোঝা যাবে যে বিএনপি ছাড় দিয়েছে, কিন্তু ছাড়ও তো আমরা দিতে দিচ্ছি, সেখানে আবার শর্ত জুড়ে দিচ্ছে। এনসিসির সাথে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রসঙ্গটা আসলে কিভাবে মেলে? দুটো তো আলাদা আলাদা বিষয়। না, এখানে ছাড় দেওয়া, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, 70 অনুচ্ছেদ ওপেন করে দেওয়া, অনেকগুলা ইস্যু, উচ্চ কক্ষ করা, সেখানে স্পিকার, সেখানে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার 2 জন দেওয়া, এই যে সামগ্রিক বাস্তবতা আপনি বাংলাদেশের ইতিহাসে বিগত আপনি চিন্তা করে দেখেছেন? আপনি এনসিসি কি মানে সমস্ত বিরোধী দলের প্রধানকে নিয়ে, প্রধানমন্ত্রীকে নিয়ে সমস্ত সাংবাদিক, বিএনপির আপত্তির পরে আমরা যেমনটি জানতে পেরেছি যে কমিশনের তরফ থেকে কিন্তু 3টি পরিবর্তনের কথাও বলা হয়েছে। প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি কিন্তু বাদ দেওয়া হয়েছে এনসিসি থেকে। আমরা জানি যে নাম পরিবর্তন করা হয়েছে এবং কাঠামোগত পরিবর্তনও আনা হয়েছে। না, সেটা আলোচনা হচ্ছে। দেখেন, ওই যে বললেন না, আলোচনার মাধ্যমে তো অগ্রগতি হয়, কিন্তু আলোচনার তো একটা শেষ হতে হবে। আলোচনা হয়েছে বলে বিএনপি 2 টার্মের কথায় শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছে, বিএনপি দাঁড়িয়েছে। তো এই বিষয়গুলো সরকারকে, যেমন প্রধান উপদেষ্টা বলেছিলেন ডিসেম্বর টু জুনের নির্বাচন, আমরা তাকে বোঝাতে সক্ষম হয়েছি যে না, এপ্রিলে নির্বাচনের জন্য ভায়াবল না। উনিও একটু ছাড় দিয়েছেন, এগিয়ে এসছেন, যদিও তার টাইমলাইনের মধ্যে আছে। আমরাও বলেছিলাম ডিসেম্বরের পরের মধ্যে নির্বাচন হতে হবে, আরবি চিফও বলেছিল, আমরাও ছাড় দিয়েছি। ছাড় দিয়ে আমরা একটা জায়গায় এসেছি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই মানে কি বলে পরমত সহিষ্ণুতা, হ্যাঁ, রিকনসিলিয়েশন, কম্প্রোমাইজ, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। ঠিক আছে, আলোচনা হয়ে যদি ভালো কিছু হয় দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের জন্য হোক, সেটা তো কোনো অসুবিধা নেই। দেশের মানুষ পিআর ব্যবস্থার পক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এর আগে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছিল জামায়াতে ইসলামী। সম্ভব হবে কি? আমি জানি না, পিআর পদ্ধতি এটাও একটা নতুন দাবি, হ্যাঁ, যেটা আমাদের উপমহাদেশের কোনো জায়গায়, অঞ্চলের কোথাও এই পদ্ধতি নাই। আপনি দাবি করতেই পারবেন, চরমনাইয়ের পীর সাহেব কখন কি বলেন আমি জানি না, খুবই দুঃখিত। আওয়ামী লীগে আমরা দেখছি সারাক্ষণ আওয়ামী লীগের কে সাপোর্ট দিয়েছে, আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে। কেউ যখন তারা নির্বাচনে গেছে আবার কান্নাকাটি করেছে। এখন ওনারা কখন কোন দাবি করেন, আজকে এই দাবি করেছেন, কালকে আবার কোন দাবি করে আপনি দেখেন, এটার তো কোনো নিশ্চয়তা নাই। হ্যাঁ, ওনারা তো কবে রাজনৈতিক দল, কি রাজনৈতিক দল হয়েছে আমি জানি। আজকে তারা সমাবেশ করেছে, আছে তাদের মুরিদান টুরিদান তো কিছু আছে, কিন্তু মুরিদান আর রাজনৈতিক দল জামায়াতে ইসলামীও কিন্তু একই দাবি জানিয়েছে।
জানাতে পারে, জানাতে পারে, তার আগে তাই জানিয়েছে। কিন্তু এখন সব দাবি যদি আপনি মেনে নিতে হবে, সব সংস্কার আপনাকে এখন করে দিতে হবে, তাহলে তো ওই যারা সরকারে যাবে ওই বলে দেন যে ওই সরকারে এরা যাবে, এরা যাইতে পারবে না। এই ধরনের বাস্তবতা, নতুন বাস্তবতা তো বাংলাদেশে। এটা সংস্কারের নামে ওই জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, কাজী নজরুলের কথা আছে না, সংস্কার নামে এখন তাই হচ্ছে। আর যার যেটা মনে আসছে সে সেটাই বলছে। রাজনৈতিক দলগুলোর এই ভিন্ন ভিন্ন দাবি ত্রয়োদশ নির্বাচনের প্রভাব ফেলবে কি, সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শকদের সাম্প্রতিক রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল, যে আলোচনায় আমরা ছিলাম, এই যে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে ভিন্ন ভিন্ন দাবি করা হচ্ছে, পিআর পদ্ধতির নির্বাচন দাবি করা হচ্ছে, এবং জামায়াতে ইসলামী যেমনটি বলছি ইসি সক্ষমতা যাচাই আগে স্থানীয় সরকার নির্বাচনের বিকল্প নেই, এই দাবিগুলো ত্রয়োদশ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি? কত কথা, কত গল্প, কত দাবি, দুনিয়ার যত দাবি, হাজার তিনেক দাবি দেখলাম এরকম হচ্ছে। এগুলো নির্বাচন বন্ধ করার না হবার একটা করসপ্রেসি। কারণ এই যে পিআর পদ্ধতির কথা আপনি বললেন, এই পিআর পদ্ধতিটা কি? এখানে কোনো প্রার্থী থাকবে? প্রার্থীই থাকবে না, সমস্ত দল থাকবে, মার্কা থাকবে। তাহলে আমরা যে শাশ্বত কাল ধরে একটা নির্বাচনী এলাকায় কে ভালো মানুষ কে খারাপ মানুষ এগুলো বিবেচনা করে ভোট দেই, বা মানুষের একটা ব্যক্তির জবাবদিহিতা থাকে, এখানে তো কোনো ব্যক্তির জবাবদিহিতা থাকতেছে না। এখানে একজন মানুষ, সরকার প্রধান বা দলের শীর্ষ নেতৃত্ব, তারাই সিদ্ধান্ত দিবেন যে কে, ওই যে সংসদীয় আসনের সংরক্ষিত নারী আসনের মতো এরশাদ যেমন বেচা বিক্রি করতে পারতো, ডাক উঠাইতে পারতো, জাতীয় পার্টির আমলে 2টে এমপি পাইলে 3টে এমপি পাইলে কে কিনবা 3 কোটি 5 কোটি 7 কোটি এইভাবে বেচা বিক্রি হতো। তো আপনি তো ওই দিকেই যাচ্ছেন। কারা বলছেন জানেন? এগুলা যাদের কোনো ভোট নাই, যারা নির্বাচনে সরাই সিটে 1% 2% করে পায়, 2টা 3টে সিট 4টে 5টা সিট পাওয়ার আশা করে, যারা গোটা পার্লামেন্টে নির্বাচনে কখনো কোনো সিট পায় নাই বা 2টা পাইছে, তারাই আশঙ্কা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার একটা প্রচেষ্টা, কিন্তু আত্মঘাতী যে ব্যাপারগুলা, এই পদ্ধতি, এবং দলকে স্বেচ্ছাচারী হবার জন্য সুযোগ, বা দলের নেতাকে আরো স্বেচ্ছাচারী হবার সুযোগ আপনি তৈরি করে দিচ্ছেন ব্যক্তিকে, বা দলের কয়েকজন মুষ্টিমেয় একজন বা কয়েকজন নেতাকে। এটা কি গণতন্ত্রের জন্য, আমাদের দেশের বাস্তবতা, এটা কি কোনো যুক্তিসঙ্গত গ্রহণযোগ্য কারণ হতে পারে? হতে তো পারে না। এই যে গোবিন্দ প্রামাণিক আরএসএসের যিনি এই যে এখানে আমাদের বাংলাদেশের, তিনিও পেয়ার পদ্ধতির কথা বলেন, জামাতে ইসলামও পেয়ার পদ্ধতির কথা বলেন। বা কি চমৎকার ব্যাপার, হঠাৎ করে দেশের মানুষকে আপনি কনসাস না করে, না জানিয়ে, না বুঝিয়ে, হ্যাঁ, আপনি পেয়ার পদ্ধতির কথা বলছেন। এখানে কোনো প্রার্থী থাকবে না এলাকায়, যার কোনো জবাবদিহিতা থাকবে না, যার কাছে মানুষ একটা আশ্রয় নিতে পারে সেই ব্যবস্থা থাকবে না। আপনি সব ক্ষমতা পেয়ার পদ্ধতিতে দিয়ে দিবেন কেন্দ্রীয় নেতৃত্বকে, সেই নেতৃত্ব ভাগ বাটোয়ারা করে যাকে মনে হয় তাকে এমপি দিয়ে দিবে। এইখানে দুর্নীতি, স্বজনপ্রীতির আরো তীব্র একটা ব্যবস্থা আপনি তৈরি করছেন এই পেয়ারের কথা যারা বলছেন। এটা খুবই একটা ভ্রান্ত ধারণা, ভঙ্গুর ধারণা, এবং বাংলাদেশের প্রেক্ষিতে খুবই অযৌক্তিক। এই সমস্ত নিত্য নতুন দাবি করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে তারা সত্যি সত্যি বাধাগ্রস্ত করছে বলে আমরা মনে করছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মোস্তফা কামাল। বিএনপির তরফ থেকে যেমনটি বলা হচ্ছে যে পিআর সিস্টেমে নির্বাচন চাচ্ছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। যেমনটি সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন বানচাল করতে চায় তারা। অন্যদিকে আবার জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচনের বেশ কিছু ইতিবাচক দিক তুলে ধরেছেন। তারা বলছেন যে এই নির্বাচন কালো টাকার দৌরাত্ম্য কমাবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে, মনোনয়ন বাণিজ্য বন্ধ হওয়ার যথেষ্ট সুযোগ আছে। আপনার কাছ থেকে বুঝতে চাই বাকি বিষয়গুলো। এ ধরনের দাবি তোলার অথবা উত্থাপনের একটা অধিকার সবারই আছে, কিন্তু বিবেচনায় নিতে হবে আমরা কোন সময়টায় আছি। প্রথার বাইরে যাওয়ার খুব একটা সুযোগ কিন্তু নাই। কিছু বিষয় আছে শুনতে ভালো, এগুলো আবেগের বিষয়। নিশ্চয় মনে থাকার কথা বাবুল ভাই আপনারও, 5 আগস্ট পর্যন্ত আমরা কিন্তু ওই কয়েকটা দিনকে আগস্ট বলে নাই, জুলাইকে টেনে আমরা 36 দিন নিয়ে গেছি। এগুলো কখনো কখনো আবেগের একটা বেগ থাকে, কিন্তু বাস্তবতার বেগ গতি ভিন্ন। 5 আগস্টকে 5 আগস্টে বলতে হবে, 36 জুলাই বলার আসলে সুযোগ নাই। তো এখন যে নানান দাবিগুলো আসছে, কারা তুলছে দাবিগুলো আপনি খেয়াল করে দেখবেন, যার মাথাই নাই তার কিন্তু মাথা ব্যথারও কোনো যন্ত্রণা নাই। তো যার সংখ্যায় গোলমাল আছে বা সংখ্যায় হেরফের আছে, ঘাটতি আছে, সে কিন্তু সংখ্যার অনুপাত চাইবে। তো আচ্ছা, চাক চাইতে থাকুক, একটা পরিণতিতে তো অবশ্যই যাবে, কিন্তু উদ্দেশ্যটা কি, মতলবটা কি, সালাউদ্দিন সাহেবের বাসায় যেটা নিয়তটা কি, যে আসলে কি এরকম কিছুর জন্য দাবিটা তুলছি নাকি বিভ্রান্তি ছড়ানোর জন্য করছি। তো জামাতে ইসলামী সারা দেশে তাদের সংগঠন আছে,
আসন কয়টা আছে এটা তাদের কাছেও একটা হিসাব আছে। ইসলামী ঐক্য জোট বা অন্যান্য যে সংগঠনগুলো আছে, বিশেষ করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা আজকে যারা হাত পাখা নিয়ে গোটা ঢাকা শহর গরম করে দিয়েছেন, তাদেরও জনসমর্থন আছে সত্য। তো নির্বাচন যখন ঘনিয়ে আসছে, সবাই যার যার অস্তিত্বের জানান দেবেন, কিন্তু ওই অস্তিত্বের জানানটা যদি যার যার এলাকায় গিয়ে দিতেন, চিত্র কিন্তু ভিন্ন হতে পারত। তা না করে ঐকমত্য কমিশনে অথবা ঢাকায় বিভিন্ন পথসভা, মত বিনিময় সভায় উদ্ভট কিন্তু কিছু কথাবার্তা আসছে। যদি এটা এমনটা হয় যে নিয়ে আলোচনা হোক, আলোচনায় কিছু কিছু দুয়ার খোলে, কিন্তু কিছু কিছু বিষয়ে দুয়ার খোলার বদলে দুয়ার কিন্তু বন্ধ হচ্ছে। যে কারণে পজিটিভ দিকটা যদি আমি বলি আপনাকে, যে ঐকমত্য কমিশনে বিভিন্ন জন বিভিন্ন দাবি দাওয়া দিচ্ছেন, আবার রাগ করছেন, মান অভিমানও করছেন, বেরিয়েও যাচ্ছেন। এটাকে একেবারে খারাপভাবে দেখার সুযোগ নেই। হোক এটা একটা সংসদের একটা ছায়া সংসদ, একটা মহড়া, কিন্তু এটা যদি এমন হয় যে আমি হাইপ তুললাম, আমি আলোচিত হলাম, ভাইরাল হলাম উদ্ভট কিছু একটা করে বা কিছু একটা বলে, সেটা বিএনপি যে আশঙ্কা করছে যে নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচন হতে না দেওয়া। কিন্তু সেখানে আমার প্রশ্ন, মোস্তফা কামাল, রাজনৈতিক দল হলে তাদের তো মূল উদ্দেশ্য হওয়া উচিত যে নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় যাবে। জি। কেন রাজনৈতিক দল কখন আসলে নির্বাচন বিলম্ব কিংবা বানচাল করতে চায়? বিস্তারিত শুনবো বিরতির পর। দর্শকদের সাম্প্রতিক রিপোর্ট, আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মোস্তফা কামাল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম যে রাজনৈতিক দলের তো মূল উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার, বিএনপি যে অভিযোগটি করছে যে কেউ কেউ নির্বাচন বিলম্ব এবং বানচালের ষড়যন্ত্র করছে, যদি সে অভিযোগে সত্যতা থাকে তাহলে আরো আসলে কেন করছে? বিএনপি একটা বাজে অবস্থায় আছে, জনপ্রিয়তার কারণে, অবস্থানের কারণে। বাজে অবস্থা বলছি এই কারণে, আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যাবে, নির্বাচনটা যখনই হোক, ডিসেম্বর, ফেব্রুয়ারি আর এপ্রিল যখনই হোক বা আরও পরে হোক, কারা ক্ষমতায় যাবে সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি। কিন্তু বিরোধী দলে কারা যাবে, নির্বাচন হয় সাধারণত ক্ষমতায় কারা যাবে সেটা প্রথমত নির্ণয় করার জন্য। কিন্তু সামনের নির্বাচনে দেখা যাচ্ছে কারা বিরোধী দলে যাবে ওইটা নির্ণয় জরুরি অথবা অনিবার্যতা। তো ওই জায়গাটা কিন্তু একটা বিশাল ফাঁকা, সেটা খুব গবেষণা করে দেখতে হয় না, চোখ খুলে তাকালেই দেখা যায়। অর্থাৎ একসময় আওয়ামী লীগের সময় যেটা হয়েছিল, যে আওয়ামী লীগ বিরোধী দলে কাকে বসাবে ওটা তারা পাচ্ছিল না খুঁজে, যে কারণে তাদেরকে কখনো গৃহপালিত বিরোধী দল তৈরি করতে হয়েছে, সর্বশেষ তৈরি করতে হয়েছে আমি ডামি স্বামী। এগুলো এবারও কি আমরা আশঙ্কা মুক্ত? নমুনাটা কিন্তু বড় খারাপ, কিন্তু তফাৎ হচ্ছে তখন ক্ষমতায় আওয়ামী লীগ ছিল, এখন ক্ষমতায় বিএনপি নেই, এখন ক্ষমতায় সরকার, অর্থাৎ অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস সরকার। ওই সরকারের জন্য একটা বাজে সময় যাচ্ছে, কারণ ওই দায়টা সরকারকে নিতে হবে, বিএনপিকে কিন্তু আবার ওই দায়টা নিতে হবে না, যেহেতু সরকারে নেই। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আরও অন্তত 6-7 মাস আগে যখন বলেছিলেন যে সামনে একটা বাজে পরিস্থিতি আসছে, সামনের নির্বাচনটাও বড় কঠিন হবে, তখন কিন্তু বিএনপি নেতারাও অনেকে কিন্তু সেটা গায়ে মাখেননি। কারণ তারা এমন একটা অবস্থা আছেন, তারা ভাবছিলেন যে শুধু নির্বাচনটা হবে বা হওয়া বাকি, আমাদের শপথ নেওয়া বাকি, এরকম একটা মন মানসিকতা তাদের মধ্যে ছিল, আবার থাকাটা স্বাভাবিক। তো এরকম অবস্থায় বিএনপিকে কিন্তু একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কঠিন পরিস্থিতি বলতে আসলে কোন দিকে ইঙ্গিত করছেন মোস্তফা কামাল? কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন কি হবে? না, সেটাই তো বিপদ বেশি। আরো বিএনপি তো লড়াই করে ক্ষমতায় আসতে চায়। বিএনপি তো বলছে না যে আওয়ামী লীগ যেভাবে দিনের ভোট রাতে করে ফেলতো, আমাদেরকে ওইভাবে একটা নির্বাচন করে ক্ষমতায় বসিয়ে দেন। অথবা বলছে না যে বিনা ভোটে যখন তখন 154 জন হতে পেরেছে, এবার সদ্য এক বিনা ভোটে আমাদেরকে পাশ করিয়ে দেন। তারা কিন্তু এটা বলছে না, তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। তো এই পরিস্থিতিটা তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল। সরকারকেও আয়ত্ত করতে হচ্ছে কিন্তু সবাইকে। এর মধ্যে যারা একটু শেষ করে দেয়, যারা বলছেন যে নির্বাচনে যাব না শব্দটাও কিন্তু উচ্চারণ হয়ে গেছে এর মধ্যে কোন দল থেকে। আর নির্বাচন হবে না তো অহরহ হয়ে বলছে যে এটা না করলে নির্বাচন হবে না, অথবা আগে এটা করতে হবে। এই যে আগে পরে শর্ত জুড়ে দেয়া, ওই নমুনাটা অত্যন্ত খারাপ। কি ক্রমেই জটিল হয়ে উঠছে? সামনের দিনের রাজনীতির মেরুকরণ কি দেখেন? না, আমি জানি না এখন
নির্বাচন আসলে নানান রকম প্রেক্ষাপট, নানান রকম মেরুকরণ, নানান রকমের সমীকরণ, নানান রকম জোট ভোটের একটা হুলস্থুল ডামাডোল পড়ে যায়, এটা নেতিবাচকভাবে আমি দেখছি না। তবে নির্বাচনকে জটিল করে তুলবার জন্য বা নির্বাচনকে অনিশ্চিত করে তুলবার জন্য প্রথম থেকে একটা ষড়যন্ত্র আছে। কারণ যারা নির্বাচনী রাজনীতিতে অভ্যস্ত না বা নির্বাচনী রাজনীতিতে, ভোটের রাজনীতিতে তাদের অবস্থান খুবই নাজুক, তারা এখন পাওয়ারের একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ ভোগ করছে। যারা ভোটের রাজনীতিতে 5%, তারা ক্ষমতার রাজনীতির 50% যারা ভোগ করছে, তারা কি কারণে ভোট চাইবে? একদিনও যদি পিছাইতে চায় তাহলে তো সেটাই তাদের জন্য লাভজনক। হ্যাঁ, আমাদের চলমান রাজনীতি আপনি সব স্পেসিফিক যদি জানতে চান তাহলে বট বাহিনী আপনারও গাইলেবে, আমারও গাইলেবে। কেউ একটু পরেই দেখবেন শুরু হয়ে যাবে গালাগালি, হ্যাঁ, বাপ মা 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। সেই জন্য আপনি কিছু কিছু কথা আপনাকে বুঝে নিতে হবে, হ্যাঁ, কারা করছে। আর যদি গালি খেতে চান তাহলে একটু কৌশলে কথা বলেন, ওটাই আপনার জন্য সম্মানজনক, মঙ্গলজনক। নিশ্চয়ই আপনি অবগত আছেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বাংলাদেশে বুলেটের রেভলিউশন হয়েছে, সামনে ব্যালটের রেভলিউশন হবে, কোনো শক্তি নাই তা বাধাগ্রস্ত করতে পারে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির এই নেতার আসলে আত্মবিশ্বাস আসলে কিভাবে দেখছেন? সেই সঙ্গে এনসিপি কে নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে কিনা? জানেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তো একটা প্রমাদ বালকের মতো কথা বলে। তার কথাবার্তা, আচার আচরণ, সেটা আমাদের ওই হাসান মাহমুদ চলে গেছে, আমাদের ওই ওবায়দুল কাদের নাই, আমাদের তো বিনোদনের তীব্র সংকট, তো লাগে তো এরকম দিয়ে একজন। হ্যাঁ, তো নাসিরউদ্দিন পাটোয়ারি ওই ভূমিকা অবতীর্ণ হয়েছে, যা দেখা যায়। রাজনীতির ইতিহাস নেই, ঐতিহ্য নেই, আন্দোলনেও তার ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। তার এই জোটের মধ্যে, বৈষম্য ছাত্রের মধ্যে অনেকে বলছে, আমি শুনেছি, হ্যাঁ, যে আন্দোলনেও তার এমন কোনো উল্লেখযোগ্য না, কথা এক একটা বলে না, নিজে যান না বাসের চাইতে কঞ্চি বড়, এরকম একটা। উনি জিয়াবাদ আর মুজিববাদ উল্টেই দিবেন, রাখবেন না। কি বিচ্ছিরি ব্যাপার, কত ভয়ঙ্কর কথাবার্তা। বিএনপি নাকি 50-100 সিটের বেশি পাবে না, উনি বলে দিয়েছেন। বিশেষজ্ঞ নাকি উনি, জ্যোতিষী ঋষি নাকি ভাগ্যগণক, আমি জানি না। এদের শোনেন, এই কিছু ছাত্র নেতা যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাইয়ের অভ্যুত্থান থেকে উঠেছে, এদের বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক রাখার প্রয়োজন ছিল। কিন্তু বেশ কয়েকজন ছাত্রনেতা প্রতিভাবান, সম্ভাবনাময় আছে এদের মধ্যে। কিন্তু এই যে পাটোয়ারিদের মতো নেতৃত্ব, এটি কি ব্যর্থ নেতৃত্ব না মূর্খ নেতৃত্ব নাকি আমি জানি না। হ্যাঁ, তাদের কারণে এই গোটা প্ল্যাটফর্মটা বা এনসিপি বিতর্কিত হচ্ছে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আমি কোনো নির্মোহভাবেই বলছি, ওকে এখনই তাকে থামানো উচিত আমি মনে করছি। যদি না থামায়, বাকি যেটুকু নিভু নিভু করে জ্বলছে এনসিপি, এটাও কিন্তু দপ করে নিভে যাবে। আপনি বলছিলেন যে এনসিপি নিভু নিভু করে চলছে, আবার আরেকটি রাজনৈতিক দল সম্পর্কে বলছিলেন, আপনি নাম নিয়ে বলতে চাননি, যে 5%-এর বেশি ভোট পাবে না, তাহলে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা কে করবে? আচ্ছা, প্রতিদ্বন্দ্বিতা তো বিএনপি ধরে এনে কাউকে করাইতে পারবে না, বা আসমান থেকেও কেউ এসে করবে না। প্রতিদ্বন্দ্বিতা যদি না করে তাহলে কি বাংলাদেশে ভোট হবে না? হ্যাঁ, বাংলাদেশে কি নির্বাচন থেমে থাকবে? হ্যাঁ, নির্বাচনের মধ্য দিয়েই প্রতিদ্বন্দ্বিতা আস্তে আস্তে তৈরি হবে। সেই নির্বাচন কি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে পারবে? আচ্ছা, আন্তর্জাতিক স্বীকৃতির নির্বাচন কি আওয়ামী লীগ আসলে হবে নাকি? আপনি কি মিন করছেন? আমি আপনার কাছে প্রশ্ন রাখছি। না না না, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন, এখন বাংলাদেশে যদি কারণ নির্বাচনে কোনো প্রতিনিধিত্ব না হয়, একতরফা নেই, কেউ যদি 80% পায়, কেউ যদি 20% পায়, 10% পায়, সে যদি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে হয়, আমি ডামির তো নির্বাচন হচ্ছে না, কেয়ারটেকারের অধীনে একটা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। এখন সব মানুষ যদি এক দলকে ভোট দেয়, 80% ভোট, তো আপনার আমার আন্তর্জাতিক সম্প্রদায় কি করার আছে? এখন আমরা কি নেতা আমদানি করব না দল ইম্পোর্ট করব? সেই সুযোগ আছে? আপনি যেটা মিন করেছেন যে আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছিল, এখনকার নির্বাচন সেই নির্বাচন না। এখন আপনি যদি প্রতিদ্বন্দ্বিতামূলক কিছুটা করতে চান, তাহলে হাসিনাকে দেশে আনতে হবে, আওয়ামী লীগকে পুনর্জীবন করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল। একই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই, যে আমাদের নির্বাচন, আমাদের রাজনীতিতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন দেশের পর্যবেক্ষণ কিন্তু আমরা দেখি, সেই জায়গা থেকে বিভিন্ন বিগত সময় আমরা দেখেছি যে আমাদের নির্বাচন নিয়ে তারা মন্তব্য করে। আবারও যদি আমরা একতরফা নির্বাচনের দিকে হাঁটি, সেটাই বলছিলাম আমি, যে বিএনপির জন্য একটা বাজে সময় অপেক্ষা করছে। যতই বিএনপি এখন বলুক যে কেউ আসছে না, কেউ না আসলে আমরা কি করব, এই কথাগুলো আওয়ামী লীগও কিন্তু বলতো। কারণ আওয়ামী লীগ হচ্ছে পরিকল্পিতভাবে অংশগ্রহণমূলক নির্বাচন বরবাদ করে দিয়েছিল, তারা কোনো প্রতিপক্ষ রাখেনি। সেটার যে আর এখন একটু ভিন্নভাবে আবারও আছে। বিএনপির প্রতিপক্ষ আরও তৈরি করতে চেষ্টা করছে, তারা চাচ্ছে যে প্রতিপক্ষ থাকুক। কিন্তু আওয়ামী লীগের রাজনীতির যে জের, যে পরিণতি, তাতে বাংলাদেশ কিন্তু এখন লড়াই করবার মতো শক্তির অত্যন্ত সীমিত হয়ে পড়েছে। তো ওই জায়গায় এনসিপি আছে। তো এনসিপির প্রতি আবার তারা যা বলছে সেটা বিএনপির মতো বড় রাজনৈতিক দলের জন্য সহ্য করা কঠিন। একইভাবে সহ্য করা কঠিন ছিল আওয়ামী লীগের জন্য।
আওয়ামী লীগও তখন বলেছিল যে ছোট মুখে বড় কথা, অর্থাৎ ছোট মুখ বলতে ছাত্রদেরকে মিন করেছিল যে ওরা বেশি পাকনা পাকনা কথা বলে। তো শেষ পর্যন্ত কিন্তু দেখা গেল যে অবিশ্বাস্যভাবে তারা কিন্তু ছোট মুখে যে বড় কথাটা বলেছিল ওই বড় কাজটাও করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কিন্তু একটা বড় দায়িত্ব আছে যে বিরোধটাকে যত কমানো যায়, তাচ্ছিল্য না করা। আরও বেশি দায়িত্ব হচ্ছে যারা সরকারে আছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা, যিনি বলছেন শুরু থেকে বলে আসছেন, এখন অস্বীকার করছেন না যে তিনি তাদের অভিভাবক অথবা তারা তার নিয়োগকর্তা। তো তাদেরকে সুরক্ষিত রাখা, সমান্তরালভাবে শক্তিশালী করার দায়িত্ব কিন্তু তার বিশেষ দায়িত্ব। তো সেই দায়িত্বের ক্ষেত্রে আমরা কিন্তু একটু গোলমাল দেখছি। ধন্যবাদ জানাচ্ছি কারণ মোস্তফা এরই কামাল। মধ্যে শহীদুল ইসলাম বাবু, ছাত্রদের দু মধ্যে এক লাইনে দু এই তিনটা বিষয়টি ভাগ। জানতে চাই যে বিএনপির যে দায়িত্বের কথা মোস্তফা কামাল ইঙ্গিত করলেন, সেই দায়িত্বের বিষয়ে বিএনপি কতটা সচেতন? না, বিএনপি অবশ্যই সচেতন। উনি যেটা বলছে, বিএনপির এটা একটা দুর্ভাগ্য যে সত্যিকার অর্থেই বিএনপিকে সাথে প্রতিদ্বন্দ্বিতা করবার মতো কোনো রাজনৈতিক, যতই ফুটুর ফাটুর মানে আওয়াজ, মানে ওই আওয়াজে পাকিস্তান করুক, এইসব পাটোয়ারিটারা, এইগুলো হলো মানে কি বাতকাবাদ, কথার কথা তারাও জানে, মানুষও জানে। সেই জন্যে একটা সত্যিকারে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল তৈরি হবে, সেই দল বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয় নাই। আর অদূর ভবিষ্যতে হবে সেই সম্ভাবনা নাই। এটা বিএনপির জন্য বা বাংলাদেশের জন্য দুর্ভাগ্য বটে। এখানে আওয়ামী লীগের অবদান আছে, ভূমিকা আছে, এবং কি বলবো, বেসিক্যালি আওয়ামী লীগের এটা। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।